সকালটা যেন আজ একটু আলাদা। পাহাড়ের হাওয়ায় মিশে আছে স্রেফ শান্তি আর একটু উত্তেজনা। গতকালের ক্লান্তি যেন রাতের কুয়াশায় মিলিয়ে গেছে। নতুন দিনের প্রথম আলো যখন মেনপাটের পাইন জঙ্গলে পড়ল, মনে হলো প্রকৃতি যেন নিজে হাতে একটা নতুন পাতা খুলে দিল। প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে আমাদের ঝারসুগুদা পৌঁছানো এবং সেখান থেকে সারা দিনের ট্রিপ সারতে সারতে অবশেষে মেনপাটে পৌঁছানো। তবে আজকের গল্পটা আরো গভীর, আরো রঙিন। আজ আমরা চলবো মেনপাটের এমন কিছু জায়গায় যেখানে সময় থেমে যায় আর মন দৌড়য়। চলবে নতুন এক্সপেরিয়েন্স, নতুন দৃশ্য আর অবশ্যই কিছু চমক, যা শুধু এই মালভূমিই দিতে পারে। ব্যাগ গুছিয়ে ফেলেছি, ক্যামেরাও রেডি। তাহলে চলো শুরু হোক ডে 2 এর নতুন অ্যাডভেঞ্চার। একটা জিনিস দেখাই, আমাদের রুমের জানলা থেকে ভিউটা কিরকম একটু দেখুন। দিগন্ত বিস্তৃত যে ঠান্ডা একটা মানে শান্ত পরিবেশ, সেই পরিবেশটা এখানে আসলে একদম ভীষণভাবে ফিল করা যায়। ভীষণই সুন্দর একটা শান্ত পরিবেশ, চারপাশে ধাপে ধাপে মানে সেই নাতি উচ্চ পাহাড়ের মতো সব উঠে গিয়েছে। আমরা যারা সাধারণত শহরে বা কোলাহলের জায়গায় থাকি, তারা যে রকম একটা অ্যাটমসফিয়ার সবসময় আমরা আশা করি যে কোথাও একটা গেলে বেশ একটু শান্ত, নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যাবে, এরকম একটা কোনো পরিবেশে যদি থাকতে পারি, তো এটা একদম আইডিয়াল সেই রকম একটা জায়গা। আমরা যখন কালকে রাত্রে ফিরছিলাম, একটা টাইম পর রীতিমতো ভয় লাগছিল। মানে পাহাড়ের প্রতিটা বাঁক মানে প্রায় হয়তো 5-7 মিনিট ধরে আমরা শুধু 5-7 মিনিট না, তারও বেশি হবে, প্রায় 10 মিনিট ধরে শুধু পাহাড়ের পাক খেয়ে খেয়ে উঠলাম। যেটা বুঝলাম যে ওনারা ফেরার সময় আরও 2-3টে গাড়ি একসাথে, মানে প্রায় 5টা গাড়ি আমরা একসাথে আসছিলাম। ওনারা চেষ্টা করেন যে এরকম আউটিংসে গাড়ি থাকলে পরে তারা একসাথে যাতে ফেরেন, কারণ রাস্তাটা কালকে যা মানে উপভোগ করেছি, সেই আমার বারবার মনে হচ্ছিল যে ওই ভয়ঙ্কর সুন্দর কথাটা যেন এদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আমরা যারা শহরে মানুষরা থাকি, যারা মানে আলোটায় এত বেশি অভ্যস্ত, যে এতটা অন্ধকারে থাকাটা মানে রীতিমতো কখনো একটু ভয় লাগে আর কি। তো শুধু গাড়ির হেডলাইট ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, 5টা গাড়ির হেডলাইটে পুরো যেটুকুনি দেখা যাচ্ছে। আর যেহেতু অতগুলো বাঁক, সেই জন্য রাস্তার সামনেটাও দেখা যাচ্ছে না ভালো। 9:14 বাজে আমরা স্টার্ট করলাম। আচ্ছা, हम पहले कहाँ जा रहे हैं? हम जाएंगे आप उल्टा पानी। ओ, अभी उल्टा पानी जाएंगे? अच्छा, उसके बाद ठनठनी पत्थर, वो মিউজিক वाला। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে একটা এখন এখানে নবরাত্রি চলছে বলে আমাদের হোটেলে কোনো ননভেজ আইটেম দিচ্ছে না, ইভেন ডিম ফিম কিছুই দিচ্ছে না। তো এখানেও বোধহয় সেরকমই ব্যাপার আছে। তো আমরা হালকা কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। যেখানে খাবার খাচ্ছি এটা হচ্ছে চক, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখানে একটু বেশ কয়েকটা দোকানপাট, এই কেনাকাটার দোকানপাটগুলো বা খাবারের দোকানপাটগুলো রয়েছে। তো আমাদের ধোসা নেওয়া হয়েছে, ইডলি নেওয়া হয়েছে, আর আমি চাউমিন নিয়েছি। এখানে সব মোটা মোটা চা। হাসি ঠাট্টা আর মজা করতে করতেই আমাদের গাড়ি ছুটে চলল আজকের প্রথম ডেস্টিনেশনের দিকে। উল্টা পানি মেনপাটের একটি বিখ্যাত জায়গা,
যা মাধ্যাকর্ষণকে অস্বীকার করার জন্য বিখ্যাত। এটা হচ্ছে নিচের দিক, আর এই জল উঠছে উপরের দিকে। এখানে মনে হয় জল যেন পাহাড়ের নিচ থেকে উপরের দিকে উঠছে। এটি কিন্তু একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম, যা পথের ঢালের কারণে ঘটে। এই ঘটনার কারণ হলো পথটি আসলে নিচের দিকে ঢালু হলেও চারপাশের ল্যান্ডস্কেপের কারণে এটিকে উপরের দিকে ঢালু বলে মনে হয়। অপূর্ব সুন্দর একটা জায়গা, শুধু একটা প্রাকৃতিক মিরাকল তো বটেই, এর সাথে সাথে এই যে সিনিক ভিউটা, অসাধারণ ভিউটা রয়েছে এখানে। না আসা মানে সত্যি লস। একটা ছত্তিশগড়ের একটা হিডেন জেমস আমরা বলতেই পারি। অফবিট বলতে যা বুঝি, এটা রিয়েলি সেরকম অফবিট ডেস্টিনেশনের মধ্যেই একটা। कितने का है ये वाला? এর আরেকটি নাম ম্যাগনেটিক হিল বা অ্যান্টি গ্র্যাভিটি হিল। মজার জিনিস দেখাবো, দেখুন এটা আমাদের গাড়িটা অটোমেটিক্যালি কিরকম পিছনে চলে আসে। পরপর দুটো গাড়ি রয়েছে, দেখুন ব্যাক গিয়ারে কিন্তু যাচ্ছে না, এটা অটোমেটিক্যালি চলে আসছে। পেট গাড়িতেও এরকম অদ্ভুত। এটা ছোট গাড়ি বলে আরো স্পিডে বেরিয়ে আসছে পুরো। উল্টা পানি দেখে আমরা এবার এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য টিনটিনি পাথরের দিকে। এই ভিআইপি মানুষগুলোকে সাইড দিয়ে একটু এগোতেই পৌঁছে গেলাম এক অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে। এই হেয়ারপিনের বাঁকগুলো মনে করিয়ে দিচ্ছিল পাত্রাতু ভ্যালির সেই অপূর্ব সুন্দর রাস্তাটাকে। আমার কাছে গন্তব্যের সাথে সাথে যাত্রাপথটাও খুবই গুরুত্বপূর্ণ, এর মজাটাই আলাদা। তাই আমার ভিডিওতে বোধহয় এগুলো একটু বেশি রয়েছে। যাদের একটু অপছন্দ হচ্ছে তারা কিন্তু স্কিপ করে এগিয়ে যেতে পারে। এখানে আমরা একটা ভিউ পয়েন্ট রয়েছে, ভীষণ সুন্দর লাগছে এই ভিউ পয়েন্টটা থেকে দেখতে। উল্টা পানি থেকে ফেরার পথে আমরা যে স্পটটায় দাঁড়ালাম সেটা হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে আসে সত্যি বোঝা যায় নামটার সাথে কত মিল রয়েছে। গ্রিন ভ্যালি তো সত্যিই গ্রিন। চোখ জোড়ানো সবুজ দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। में आप आवाज करेंगे और दिखाएंगे और सुनाएंगे। बेटा आप वीडियो बना रहे हैं? हाँ। सुनो, यहाँ सुना रहा हूँ घड़ा का आवाज। ये घड़ा का आवाज हो गया ना, यहाँ में पीतल का आवाज।
তাই তো। यहाँ कांसा थाली का आवाज, एक के पत्थर है, कई प्रकार का आवाज यहाँ पे है। ये बटुआ का आवाज है। अब आते हैं तो ऐसे ही ठोकते हैं, वाह वाह वाह, आवाज तेक ही आता है कहते हैं। तो ऊपर नीचे ठोकेंगे तभी ना आवाज मिलेगा आपको। आवाज इतना ही तक है। दाऊ अगर सही रिकॉर्ड लिया होगा ना तो यहाँ पे मैं 9 प्रकार का आवाज दे चुका हूँ। वहाँ सुन लीजिएगा आपके मोबाइल में। कहानी थोड़ा बता दीजिए। बेटा ये पत्थर नहीं है, ये हमारे जैसा इंसान था। ये इसको श्राप लग गए थे। क्यों श्राप लगे थे? कि ये बराती गए थे रामगढ़ जग, फिरते फिरते आ गया और वो बीच जंगल था। वही साइकिल ना हाथी ना घोड़ा कहीं नहीं, रेंगते रेंगते थक गए, आए कि यहाँ सूत गया, ये पत्थर बन गया। अच्छा। और उसका जेवर सब कुछ, कासा छिपा लोटा इसी में समटा गया। इसको उठाने की कोशिश कितने किए थे, अंग्रेज आए थे 2 ट्रैक्टर लेके, लेकिन उठा नहीं पाया इसको। क्यों नहीं सका? कि भगवान का श्राप दिया है पत्थर है। और झोंक को देखिए 3 जग मारा है, ये दियो भूंजा और कमर। बेटा मैं यहीं पे रहता हूँ, इतना मेरा पूरज बताता था, अब मैं ही बताता हूँ। अब এখানকার আরেকটি বিশেষ আকর্ষণীয় বস্তু হচ্ছে এই পাথর। তবে এর কারণ কি তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আমি অনলাইনে পাইনি। আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই পাথরটার উপর এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলো কিন্তু প্রথম থেকে ছিল না। সবাই এসে, টুরিস্টরা এসে যখন এটার উপর মানে এই আওয়াজ তৈরি করার জন্য মারে, সেই করতে করতে আস্তে আস্তে এই পাথরটার এরকম অবস্থা হয়েছে। সো প্লিজ যারা আসবেন তারা কিন্তু প্লিজ এরকমভাবে এমন কিছু করবেন না যাতে এই পাথরটার ক্ষতি হয়। আমি জানি না এর পেছনে কী সায়েন্স আছে বা কী আছে, যাই থাকুক না কেন সেটা কিন্তু একটা মানে বিরলতম জিনিস, যেটা আমাদের দর্শনীয় এমন কিছু রয়েছে এখানে। তো সেটা অবভিয়াসলি আমাদেরকে সংরক্ষণ করাটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ছে। পাথর দেখে এবার আমরা যাব রামগড়ের দিকে। अच्छा, ऊपर रामगढ़ केव है और नीचे वाला रास्ते से हाथी पोल है नीचे में। अच्छा, सीताबेन है, हाथी पोल है नीचे। वो भी जाने के लिए यहाँ से ही फिर वापस जाना? पहले ऊपर जाइएगा, उससे नीचे आके फिर अंदर जाइएगा। अच्छा, ऊपर के सीढ़ी है? हाँ, सीढ़ी। कितना सीढ़ी होगा? सीढ़ी है कितना तो याद नहीं, लेकिन बहुत दिक्कत वाला रास्ता नहीं है ना? आराम से जा सकते हैं। রেখে আসলে গাড়িতে। ছেলের বাবা আগে উঠে গেছে, আমাদের পেছনেও বাকিরা সবাই রয়েছে, তারা আসছে। উপর থেকে ঘুরে এসে আবার নিচে যাওয়ার আরেকটা রাস্তা আছে, সেখানটাতেও যাব। আগে ওপরটা ঘুরে আসি। উঠতে পারবে?
যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু উঠতে বেশ কষ্ট হবে। নিচের দিকে সিঁড়িগুলো মোটামুটি ছোটোখাটো হলেও একটু ওপরের দিকে যে উঠছি তখন থেকে একটু খাড়াই সিঁড়ি শুরু হচ্ছে। আর যেহেতু কোনো রেলিং ফেলিং নেই সেই জন্য একটুখানি বুঝে সুঝেই উঠবেন। একদম ওপরটায় কিন্তু সিঁড়ি নেই, পাথরের গায়ে খাঁজ কাটা রয়েছে, সেটা দিয়ে উঠতে হবে। ছত্তিশগড়ের রামগড় পাহাড়ে অবস্থিত যোগীমারা এবং সীতাবেঙ্গা গুহা দুটি ঐতিহাসিকভাবে ভীষণই গুরুত্বপূর্ণ একটি স্থান। ভারতের প্রাচীনতম অ্যাম্ফি থিয়েটারগুলির মধ্যে একটি হিসাবে এটি বিবেচিত হয়। মনে করা হয় এই অ্যাম্ফি থিয়েটারে বিখ্যাত কবি কালিদাসের নাটক অভিনীত হতো। এর দেওয়ালে অশোক যুগের ব্রাহ্মী লিপিতে শিলালিপিও রয়েছে, যেগুলি এর ঐতিহাসিক গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে। ওপর থেকে নেমে এসে এবার যাব নিচে সীতাকুণ্ডের দিকে। রাস্তা খুবই রাস্তা বলতে কিছু নেই, এই রকম গাছের গুড়ি লক ফক দিয়ে টপকে টপকে যেতে হবে আর কি বিষয়টা। রাস্তা পুরো ঢালু, বেলে মাটি রয়েছে, একদম ঝুরঝুরে মাটি। আসতে গেলে খুবই সাবধানে আসতে হবে। হ্যাঁ বাবা এসেছি মাই। আচ্ছা হ্যাঁ চলো চলো। কথিত আছে এই গুহাগুলিতে বনবাসকালে রাম এবং সীতা কিছুদিনের জন্য বসবাস করেছিলেন এবং তারা ব্যবহারের জন্য একটি পুকুরও নির্মাণ করান, যেটি এখন সীতাকুণ্ড নামে পরিচিত। ও পৌঁছে গেছি। এখান দিয়ে নদীর জলের স্রোত বেরোয়, যেটা এখন দেখা যাচ্ছে না, এবং এটার রং অদ্ভুতভাবে লাল হয়। জানি না কতটা বোঝা যাচ্ছে, এই জলের রংটা পুরো লাল। কেমন জল পড়ছে ওপর থেকে চুইয়ে চুইয়ে। দেখ কি সুন্দর জলের ক্ষয় হয়েছে, দেখ পুরো একদম প্লেন, একদম পুরো স্মুথ। एडवेंचरस ट्रिप तो है जरूर। হচ্ছে সেই সীতাকুণ্ড, যেখানে সীতা মা স্নান করতেন বলা হয়। যে পথে এসেছি সেই পথে এবার ফিরতে হবে। এদিক দিয়ে তো আসলাম, এবার এই যে পেছন দিয়ে এখানে কোথায় যাওয়া যায় জানি না। ড্রাইভার দাদাকেও জিজ্ঞেস করলে সেও বললো কখনো যায়নি, অতএব বলতে পারবে না। সেজন্য এইদিকে আর কি আছে জানি না।
তবে এখানে সীতাকুণ্ড পর্যন্তই সবাই আসে। বাঁধা থেকে বেরিয়ে এসেছি, এবার আবার আরেক প্রকার যুদ্ধ করে ওপরে ওঠার পালা। হাঁচড় পাচড় করতে করতে আবার উঠতে হবে ওপরে। এই স্থানটির সাথে মহাকবি কালিদাসেরও একটি যোগ রয়েছে। উজ্জয়িনী ত্যাগ করার পর শোনা যায় তিনি এই স্থানেই বসবাস করতেন। ওখান থেকে ফিরে চলে আসলাম ধাবায়। এখন একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে ব্যাক করে সানসেট পয়েন্ট যেতে হবে। গরম গরম ভাত এসে গেছে, এবার সাথে মাছ ভাতে থালি নিয়ে নিয়েছি আমরা। প্রত্যেকটা রান্নায় ভাত থেকে শুরু করে সমস্ত মধ্যে টমেটো দেয়, যার জন্য এত সুন্দর একটা টকটক বেশ সুস্বাদু একটা রান্না হয়। আর কারি পাতা দিয়ে ইয়ে দিয়ে মানে ওভারঅল রান্না কিন্তু আমার প্রত্যেকটা হোটেলেরই পছন্দ হচ্ছে, খুব সুন্দর রান্না করে এরা। হ্যাঁ, টকদইটা কেমন? এখানকার টক দইটা কিন্তু সত্যি টক, মানে টক দই বলতে যেটা বুঝি সেরকমই টক, ওই মিষ্টি দেওয়া টক দইটা এই জন্য দারুণ লাগে খেতে। এইসব ধাবায় বসে খাওয়ার সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এইগুলো, কিন্তু আমাদের ভেতরের জায়গা ছিল বলে ওই জন্য ভেতরেই খাওয়া হয়ে গেছে। কিন্তু সব থেকে বেস্ট লাগে এখানে বসে জমিয়ে পার উপর পা তুলে বসে আর ওই লগগুলোতে খাবার রেখে খাওয়া। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ডাকপো মনেস্ট্রিতে। মনেস্ট্রির শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে যেন অন্য কোনো এক জগতে নিয়ে যায়। চারিদিকে অজস্র পাখির শব্দ। মনেস্ট্রি দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী স্থানের উদ্দেশ্যে, কিন্তু না, আজ আর সেই গল্প নয়, সেই গল্প নিয়ে আসছি পরের পর্বে। ততক্ষণ বলুন এই পর্বটি কেমন লাগলো, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভ্রমণে থাকবেন।